Yeah, students, good morning. How are you? I am fine. I hope you are also fine. Today is our fourth session about narration for the level of class 7, 8, 9 and 10. Of course, you know we took 3 classes about narration in before. So today I will explain from imperative sentence, direct to indirect. আমি প্রথমে বলে নিচ্ছি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। তো আমরা বাংলায় যে ডেফিনেশনটা আমরা শিখেছি, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, অনুমতি, প্রস্তাব ইত্যাদি বোঝায়, সেটা হবে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের বেলায় আমাদের আদেশ থাকতে পারে, তারপরে উপদেশ থাকতে পারে, নিষেধ থাকতে পারে, অনুরোধ থাকতে পারে, প্রস্তাব থাকতে পারে, অনুমতি থাকতে পারে। এই সব কিছু মিলেই হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তো লক্ষ্য করো, এটা রুলটা তাহলে কি হবে? রুলটা হচ্ছে রিপোর্টেড পিস যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তবে ইনডাইরেক্ট ন্যারেশন করিবার সময় রিপোর্টিং ভার্ব সে বা সেইটার পরিবর্তে সে বা সেটের পরিবর্তে টেল বা টোল্ড, যখন কোনো আদেশ উপদেশ স্পষ্ট করে বোঝাবে না, সেই ক্ষেত্রে আমরা টেল বা টোল্ড। তারপরে আমরা কি ব্যবহার করিব? অর্ডার অথবা কমান্ড, তারপরে রিকোয়েস্ট, তারপরে অ্যাডভাইস, তারপরে ফরবিড, তারপরে প্রপোজড টু অথবা সাজেস্টেড টু। আমরা এতগুলি রিপোর্টিং ভার্ব আমরা ব্যবহার করতে পারব। তবে অবশ্যই কোনটা কোন ক্ষেত্রে প্রযোজ্য সেটা তোমাকে বুঝতে হবে। তো আমি যেটা বলছিলাম তোমরা এক নজরে দেখে নাও, তারপর আমি আবার বুঝিয়ে দিচ্ছি। এখানে একটা টেল বা টোল্ড আসতে পারে, অর্ডার বা কমান্ড আসতে পারে, রিকোয়েস্ট আসতে পারে, অ্যাডভাইস আসতে পারে, ফরবিড আসতে পারে, প্রপোজ টু বা সাজেস্টেড টু আসতে পারে। আমি যেটা বলছিলাম রিপোর্টিং ভার্ব সে বা সেটের পরিবর্তে যখন স্পষ্টভাবে কোনো আদেশ, নিষেধ বা উপদেশ বুঝাবে না, সেই ক্ষেত্রে আমরা টেল বা টোল ব্যবহার করব। যখন আদেশ বুঝাবে, স্বাভাবিক আদেশ বুঝাবে, তখন সেই ক্ষেত্রে আমরা অর্ডার বা অর্ডার ব্যবহার করব। যখন সেনাবাহিনীর ক্ষেত্রে কোনো কমান্ড টাইপ বা আদেশ বোঝাবে, সোলজার থাকবে, তখন সেই ক্ষেত্রে অর্ডারের পরিবর্তে আমরা কমান্ড ইউজ করব। যখন উপদেশ বোঝাবে তখন আমরা অ্যাডভাইস ব্যবহার করব। যখন নিষেধ বোঝাবে তখন আমরা ফরবিড, পাস্ট টেন্সের জন্য হলো ফরবেড আমরা বুঝাবো। তো আমরা এই পর্যন্ত আগে আমরা শেষ করব। সাজেস্টেড টু বা প্রপোজ টু এটা আরেকটা রুলস, এটা আমরা পরে আলোচনা করব। তাহলে এখন আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি। খেয়াল করো, he said to me, do the sum at once. তাহলে এই ক্ষেত্রে রিপোর্টের স্পিচটা কি লেখা আছে? অ্যাট ওয়ান্স মানে এক্ষুনি অঙ্কটি কষ। তাহলে এটার আমরা কি বুঝলাম? আদেশ বুঝলাম। তা আদেশ যদি হয় তাহলে আমরা এখানে হি ordered me। ওকে, এখন কমা কোটেশন উঠিয়ে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট ব্যবহার করেছি, ইন্টারগেটিভ সেন্টেন্সে ইফ বা হোয়ার ব্যবহার করেছি, ডব্লিউএস ওয়ার্ড থাকলে সেটাই ব্যবহার করেছি। এখন ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা এগুলি কিছুই ব্যবহার করতে পারবো না, টু ব্যবহার করব। আমরা এখানে কমা কোটেশন উঠিয়ে টু ব্যবহার করব। তাহলে আমরা এখানে টু লিখলাম। টু লেখার পরে পরবর্তীতে রিপোর্টের স্পিচটা অপরিবর্তিত থাকবে। একমাত্র পার্সন আসলে তখন আমরা পার্সন চেঞ্জ করব, অন্যথায় ঠিক থাকবে। যেমন ডু দি সাম এট ওয়ান্স, এখানে কোনো পার্সন নেই, তাহলে আমি সহজে লিখতে পারবো টু ডু দি সাম এট ওয়ান্স।
টু ডু দি সাম অ্যাট ওয়ান্স। যদি কোনো পার্সন আসে তখন আমরা পার্সন চেঞ্জ করবো, অন্যথায় আমরা ঠিক থাকবো। আরেকটা কথা হলো, যদি রিপোর্টেড স্পিচের কোনো কারণে কমপ্লেক্স সেন্টেন্স থাকে তাহলে উভয়কে আমাদের পরিবর্তন করে নিতে হবে অ্যাকর্ডিং টু টেন্স। এরকম বাক্য খুব কম থাকে, সেটা আমাদের চিন্তার কোনো বিষয় নেই। তাহলে আমরা এটা অর্ডার ক্ষেত্রে আমরা এটা পাইলাম। তাহলে এটা হলো অর্ডার টাইপ এক্সাম্পল। আচ্ছা, তারপরে মনে করো আরেকটা বাক্য আছে, the captain said to the soldiers, lie down on the grass, এই ক্ষেত্রে দেখো রিপোর্টের স্পিচটিতে কি লেখা আছে, ক্যাপ্টেন আর্মি সেনাপতি ক্যাপ্টেন পদে তিনি সৈন্যদেরকে বললেন যে কি ঘাসের উপর শুয়ে পড়ো। কারণ ঘাস শুকনা না কাদা সেটা জানার বিষয় না, তাদেরকে শুইতেই হবে, শুয়ে পড়তে হবে। এটা হলো তাদের জন্য কমান্ড টাইপ বাক্য। তো এই ক্ষেত্রে আমরা অর্ডারের পরিবর্তে রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা কমান্ড ইউজ করব। তাহলে কি হবে, দ্য ক্যাপ্টেন commanded the soldiers। এখন আমরা টু নিয়ে আসলাম, দেখো এখানে কোনো পার্সন নেই, যা আছে হুবহু আমরা লিখতে পারবো, টু লাই ডাউন অন দ্য গ্রাস, টু লাই ডাউন অন দ্য গ্রাস, টু লাই ডাউন অন দ্য গ্রাস। দ্য ক্যাপ্টেন কমান্ডেড দ্য সোলজার্স টু লাই ডাউন অন দ্য গ্রাস। তাহলে আমরা কি করব, টু এর পরে সাধারণত রিপোর্টেড স্পিচটি অপরিবর্তিত থাকবে, সরাসরি আমরা ব্যবহার করে নিব। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো ফাদার said to me, always speak the truth, always speak the truth। তাহলে কি হবে, এই বাক্যে কি আছে, বাবা আমাকে বললেন সর্বদাই সত্য কথা বলবে। এটা কি উপদেশ নয়? অবশ্যই উপদেশ। তাহলে উপদেশ হলে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে কি ব্যবহার করব, অ্যাডভাইস। তাহলে ফাদার ADVIS এস দিতে হবে, ফাদার অ্যাডভাইসড মি। হ্যাঁ, ফাদার অ্যাডভাইসড মি। এখন আমরা কি নিব, টু নিব, টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ, টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। আমরা টু এর পরে ভার্বটা নিয়ে নিলাম, অলওয়েজ অ্যাডভার্বটা শেষে চলে যাবে। ফাদার অ্যাডভাইস মি টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। তাহলে এটা আমরা উপদেশমূলক বাক্য পেলাম। আরেকটি বাক্য দেখো, the teacher said to the students, do not run in the sun, do not run in the sun। এক্ষেত্রে শিক্ষক ছাত্রদেরকে বললেন তোমরা রৌদ্রে দৌড়াদৌড়ি করো না, এটা নিষেধ করা হয়েছে। তাহলে অনেক সময় ইম্পারেটিভ সেন্টেন্স ডু নট যুক্ত থাকতে পারে, নিষেধ সম্পর্কিত হলে ডু নট থাকবে। আবার ডু নট যুক্ত বাক্য অনেক সময় উপদেশও বোঝায়। আমরা দুই ভাবে এটা করে নিতে পারবো, আমরা দুই ভাবে এটা আনসার করব। তো নিষেধ ক্ষেত্রে আমরা লিখব
the teacher forbade the students the teacher forbade the students এখন আমার কিন্তু ফরবেড দিয়ে নেগেটিভ করা হয়েছে আমি কিন্তু এখন আর নট ইউজ করতে পারবো না আমি আগে টু নিয়ে যাব তারপরে মেইন ভাগ হচ্ছে রান ঠিক আছে টু রান ইন দ্য সান the teacher forbade the students to run in the sun শিক্ষক ছাত্রদেরকে রোদে দৌড়াদৌড়ি করতে নিষেধ করলেন the teacher forbade the students to run in the sun এখন এটাকে যদি আমরা উপদেশ হিসাবে নেই তাহলে দেখো আনসারটা কিরকম হতে পারে the teacher advised the students the teacher advised the students এখন ডু নট যেহেতু আছে এখন আমাদের নট ইউজ করতে হবে শুরুতে নট পরে আসবে টু পরে আসবে রান নট টু রান যখন ফরওয়ার্ড ইউজ করব তখন নটটা ইউজ করতে পারবো না তখন লিখবো টু রান যেহেতু এখন অ্যাডভাইস লিখছি তাহলে ওই নটটাকে আমাদের মিনিংফুল করার জন্য লিখতে হবে তাহলে নট টু রান ইন দ্য সান not to run in the sun the teacher advised the students not to run in the sun okay আচ্ছা তাহলে আমরা অনেকগুলোই एग्जांपल দেখালাম আরেকটা एग्जांपल আছে যেমন he said to me comma come here তাহলে এই বাক্যটা দ্বারা বললো যে এখানে আসো এটাকে আমরা স্বাভাবিক বাক্য হিসাবে নিতে পারি এই ক্ষেত্রে স্পষ্ট করে আদেশ নাও হতে পারে সেই ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব হিসাবে টোল নেব he told me তারপরে কি হবে টু এখন আমরা জানি নারেশনের ক্ষেত্রে নৈকট্যবাচক শব্দ থাকলে দূরত্ববাচক শব্দে পরিণত হয় কাম থাকলে কি হয় গো হয় তাহলে কি হবে টু গো আবার হিয়ার থাকলে কি হয় দেয়ার হয় তাহলে আমরা এখানে লিখব দেয়ার ঠিক আছে তাহলে he told me to go there এইভাবে আমরা एग्जांपल দেখাইতে পারি এখন আমরা আরেকটা एग्जांपल বাকি আছে এটা আমরা দেখাবো The chairman said, comma, the chairman said to the members, comma, let us settle the dispute. Let us settle the dispute. চেয়ারম্যান সাহেব তার মেম্বারদেরকে বললেন চলো এই বিবাদটা আমরা মীমাংসা করি ওকে তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করো লেটের পরে আজ আছে লেটের পরে আজ থাকলে আমরা প্রস্তাব পাবো তখন আমরা রিপোর্টিং ভার্ব হিসাবে প্রপোজ টু বা সাজেস্টেড টু ব্যবহার করব তাহলে the chairman proposed to the members কমা কোটেশন উঠিয়ে এখন আমরা দ্যাট ব্যবহার করব দ্যাট ওকে দ্যাট এখন আমাদের লেট থাকবে না এখন আমাদের সাবজেক্ট নিতে হবে লক্ষ্য করো এখানে আজ হচ্ছে ফার্স্ট পারসন আর সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন এবং আজ থাকলে তখন কি হয়ে যায় দে হয়ে যায় দে এরপরে প্রস্তাব বোঝাইলে আমরা শুড ব্যবহার করি ঠিক আছে তারপরে সেটেল দা ডিসপিউট তাহলে আমরা কি পরিবর্তন করলাম এখানে দ্যাট নিয়ে আসলাম যদি লেটের পরে আজ থাকে তাহলে প্রস্তাব হবে সেই ক্ষেত্রে আমরা প্রপোজ টু বা সাজেস্টেড টু ব্যবহার করব আর সাবজেক্ট হিসেবে এখানে আজ আছে আজ তো এমনিতেই প্লুরাল কিন্তু এই হচ্ছে ফার্স্ট পারসন চেয়ারম্যান ফার্স্ট পারসন যাবে সাবজেক্ট এখন তার হি ব্যবহার করতে পারবো না কাজে এই থার্ড পারসন এবং ফার্স্ট পারসন প্লুরাল মিলে হবে দে তারপরে প্রস্তাব হলে শুড
এখন খেয়াল করো, এখন যদি গেলে আমি এখানে আজের পরিবর্তে এখন আমি মি ব্যবহার করি তাহলে কি হবে দেখো। এখন যদি আজের লেটার পরে মি থাকে, আজ না থাকে, সেক্ষেত্রে প্রস্তাব বোঝাবে না। তখন আনসারটা কি হবে? দি চেয়ারম্যান told the members. The chairman told the members, এখানেও দ্যাট বলবে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে মি হচ্ছে ফার্স্ট পারসন চলে যাবে কার কাছে? দি চেয়ারম্যানের কাছে। দি চেয়ারম্যানের জন্য কি হবে? হি, লিখলাম হি। এখন আমরা এখানে শুড ব্যবহার করেছিলাম প্রস্তাবের ক্ষেত্রে, এখন প্রস্তাব হয়নি, মি আছে, অনুমতি হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে মাইট ব্যবহার করতে হবে অথবা মাইট বি অ্যালাউড টু। আমরা সহজটাই নিব, মাইট নিব, মাইট, ঠিক আছে, মাইট। এরপরে মেম্বার কি আছে? সেটেল দ্য ডিসপিউট, ওকে। তাহলে আমরা পার্থক্য পেলাম, এখানে টোল্ড আর এখানে পেলাম মাইট, আর এখানে সাবজেক্ট হিসেবে পেলাম আমরা হি। এই হচ্ছে পার্থক্য। একটা এক্সাম্পল দিয়ে আমরা একটা সেন্টেন্স দিয়ে আমরা দুইটা এক্সাম্পল পেয়ে গেলাম। তাহলে আমাদের এই ক্ষেত্রে শিক্ষণীয় বিষয় হচ্ছে, যদি লেটের পরে আজ থাকে তাহলে প্রস্তাব হবে, রিপোর্টিং ভার্ব হিসাবে আমরা প্রপোজ টু বা সাজেস্টেড টু ব্যবহার করব। তারপরে কমা কোটেশনে দ্যাট ব্যবহার করব। সাধারণত প্লুরাল সাবজেক্ট বসবে, এখানে থার্ড পারসন এবং ফার্স্ট পারসন। যদি এখানে আই থাকতো এবং এখানে আজ থাকতো তাহলে আমরা উই ব্যবহার করতাম। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় এবং আজ থাকে তাহলে কিন্তু উই হবে। অন্যথায় আমরা উই লিখলেও পারি, তারপরেও আমাদের নিয়মে যেটা আছে সেটা আমরা ব্যবহার করব। আচ্ছা, আর কি পাইলাম আমরা? প্রস্তাবের জন্য আমরা শুড ব্যবহার করলাম। আর যখন লেটার পরে আজ থাকলো না তখন আমরা কি করলাম? রিপোর্টিং ভার্ব হিসেবে টোল ব্যবহার করলাম। আর তখন সিঙ্গেল সাবজেক্ট চলে আসলো এবং প্রস্তাব না হওয়ার জন্য শুডের পরিবর্তে মাইট, কোনো ক্ষেত্রে আমরা মাইট বি অ্যালাউড টু ব্যবহার করতে পারি। তখন যদি এরকম বাক্যটা লিখতাম তাহলে লিখতাম আমরা হি মাইট বি অ্যালাউড টু সেটেল দ্য ডিসপিউট। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স আলোচনা করলাম। আলোচনার ভিতরে আমরা অনেকগুলি প্রয়োগ করলাম। এক নম্বর হচ্ছে যে যখন আদেশ উপদেশ স্পষ্টভাবে হয়নি তখন আমরা টেল বা টোল ব্যবহার করেছি। যখন আদেশ পেয়েছি সেক্ষেত্রে অর্ডার ইউজ করেছি। সৈন্যদের ক্ষেত্রে আমরা কমান্ড ইউজ করেছি। উপদেশের ক্ষেত্রে আমরা অ্যাডভাইস ইউজ করেছি। নিষেধের ক্ষেত্রে আমরা ফরবেড ইউজ করেছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি হলো? আমরা আরেকটা পাইলাম, এই যে আরেকটা তোমাদেরকে দেখানোর বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে যেমন হি সেড টু মি, লক্ষ্য করো, প্লিজ হেল্প মি। এরকম থাকলে তখন আমরা কি করব? রিকোয়েস্টেড। তখন আমরা রিকোয়েস্টেড লিখবো। প্লিজ বা কাইন্ডলি থাকলে তাহলে হি রিকোয়েস্টেড মি। এখন আমরা কি করব? টু ব্যবহার করব। দেখো, হি রিকোয়েস্টেড মি। এখন হেল্প পরিবর্তন হবে না, এই যে এখন পার্সন চলে আসছে মি বলতে আমরা কি বুঝবো? হিমকে বুঝবো। এই অনুরোধের জন্য আমরা রিকোয়েস্টেড ব্যবহার করেছি। অনুরোধের জন্য আমরা কি করেছি? রিকোয়েস্ট ব্যবহার করেছি। যদি রিপোর্টের স্পিচে প্লিজ বা কাইন্ডলি থাকে সেই ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব হিসাবে রিকোয়েস্টেড ব্যবহার করব এবং পার্সন থাকলে আমরা পার্সন পরিবর্তন করব। তাহলে আমরা এগুলো আমরা পেলাম। আর লেটার পরে আজ থাকলে প্রস্তাব হচ্ছে, সাজেস্টেড টু বা প্রপোজ টু ব্যবহার করেছি। যদি প্রস্তাব না থাকে সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা টোল ব্যবহার করেছি। দ্যাটের পরে সাবজেক্ট নিয়ে আসছি। প্রস্তাবের ক্ষেত্রে শুড, প্রস্তাব না হলে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু আমরা ব্যবহার করেছি। তো তোমাদের গ্রামার বইয়ে ইম্পারেটিভ সেন্টেন্স আছে, সেই এক্সারসাইজগুলো তোমরা অবশ্যই করে নিবে। ইনশাল্লাহ আমরা পরে সে খাতাগুলো চেক করে নিব। তো তোমরা বাসায় আছো, বিদ্যালয় বন্ধ, সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।